আসসালামু আলাইকুম। আজকে আমরা থিন ফিল্ম ইন্টারফারেন্স বা থিন ফিল্ম ব্যতিচার নিয়ে আলোচনা করব। অ্যান্ড এটা নিয়ে আলোচনা করার পরে আমরা বুয়েট 19-20-এ আসা খুবই চমৎকার একটা প্রবলেমে সলভ করব। এখন এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের আগে কিছু বেসিক জানা দরকার। প্রথমে আমি এটার বেসিক নিয়ে আলোচনা করব, পরে লাস্টে আমরা এই প্রবলেমটা সলভ করব। বুয়েট 19-20-এ খুবই সুন্দর একটা প্রবলেম এসেছিল আমাদের এই থিন ফিল্ম ইন্টারফারেন্স টপিক থেকে। প্রথমে আমাদের জানা দরকার ইন্টারফারেন্স অফ ওয়েভ। আমি এটা নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করব, হয়তো অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আমি খুবই বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ইন্টারফারেন্স অফ ওয়েভ বলতে কী বোঝায়? ধরি একটা উৎস S1 থেকে, একটা উৎস থেকে একটা তরঙ্গ আলোক তরঙ্গ পি পয়েন্টে আসছে। হ্যাঁ, এখনও x1 দূরত্ব অতিক্রম করছে। এখন অন্য একটা পয়েন্ট থেকে আর একটা আলোক রশ্মি আসছে যে x2 দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, দেখুন আমরা এই প্রথম ওয়েভটাকে আমরা S1 লিখলাম। অ্যান্ড এইটার জন্য সমীকরণ কী হবে? y ইকুয়াল টু, আমরা কি জানি ওয়েভের অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি? y1 ইকুয়াল টু a1 সাইন ওমেগা টু প্লাস কে x1। আচ্ছা, এখন এখানে কে হচ্ছে আমাদের 2π/λ। আচ্ছা, এখন দ্বিতীয় ওয়েভের ইকুয়েশন কি হবে? দ্বিতীয় ওয়েভের ইকুয়েশন হবে হচ্ছে আমাদের a2। দ্বিতীয় ওয়েভের যদি বিস্তার a2 হয়, তাহলে a2 সাইন ওমেগা টু প্লাস কে x2। এখানে কে হচ্ছে 2π/λ। আচ্ছা, এই দুটো হচ্ছে আমাদের কি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আচ্ছা, এখন ওয়াই নেট কী হবে? দুইটা যখন পি পয়েন্টে মিলিত হবে, এই একটা তরঙ্গের ইকুয়েশন আর এই একটা তরঙ্গের ইকুয়েশন। এখন দুইটা যখন পি পয়েন্টে মিলিত হবে, তখন ওয়াই নিট হবে y1 প্লাস y2। তরঙ্গের উপরিপাতন সূত্র অনুসারে দুইটার যোগফল হবে। তখন আমরা এটাকে লিখতে পারবো a1 সাইন ওমেগা টি প্লাস কে x1 প্লাস a2 সাইন ওমেগা টু প্লাস কে x2। আচ্ছা, এইটা আমরা লিখতে পারবো। এখন ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমাদের শর্ত কি? শর্ত হয়েছে যে দুইটা তরঙ্গ যাবে, দুইটা তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক ফিক্সড মানে সেম। দুইটা তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক সেম হইতে হবে। অ্যান্ড কৌণিক কম্পাঙ্ক মানে কি 2πf। তাহলে ওমেগা যদি সেম হয়, তাহলে আমাদের কি ফ্রিকুয়েন্সি সেম হইতে হবে, ভি সেম হইতে হবে, দুইটা তরঙ্গের বেগ সেম হইতে হবে। আর কি সেম হইতে হবে আমাদের? আর বেগ সেম মানে কি কে সেম, 2π/λ। ভি ইকুয়াল টু f ল্যামডা না, তাহলে কি কে ল্যামডাও সেম না দুইটা তরঙ্গের ক্ষেত্রে, কারণ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তখন এফ যেহেতু সেম, তোমার ভিও যেহেতু সেম, তাহলে কি ল্যামডাও সেম হতে হবে তরঙ্গ দুইটার। অ্যান্ড দুইটা সুসংগত উৎস হতে হবে। উৎস দুইটা হবে সুসংগত উৎস থেকে নির্গত হইতে হবে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করব। জাস্ট ইন্টারফারেন্স সম্পর্কে আমাদের এই জিনিসটা জানা দরকার। এখন আমাদের এই যে ওয়াই নিটটা কোন দিকে হবে, ওয়াই নিটটা আমাদের কোন দিকে হয়? যেমন ধরি আমরা আমাদের যে ওয়াই নিটের যে আমরা কি পাবো, লব্ধি আমরা যে বিস্তার পাবো কত, মানে দুইটা তরঙ্গে মিলিত হওয়ার পরে আমরা কি বিস্তারটা পাবো। আচ্ছা, আমরা ধরে নেই এদের এই তরঙ্গ দুইটার দশা পার্থক্য ফাই কত হবে আমাদের? এইটা হচ্ছে প্রথম দশা, এটা হচ্ছে দ্বিতীয় দশা। φ1 মাইনাস φ2 মানে হচ্ছে আমাদের ওমেগা টি প্লাস কে x1 মাইনাস ওমেগা টি মাইনাস কে x2। দশা পার্থক্য হচ্ছে এইটার দশা বিয়োগ এইটার দশা। ওমেগা টি ক্যান্সেল, এখান থেকে আমরা পাই কে x1 মাইনাস x2। এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। এভাবে আমরা লিখতে পারি দশা পার্থক্য হচ্ছে কে মানে 2π/λ ইন্টু পথ পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের কাজে লাগবে। আর আমাদের যে এই তরঙ্গ পি পয়েন্টে মিলিত হওয়ার ফলে আমাদের লব্ধি যে একটা তরঙ্গ পাবো, সেই লব্ধি তরঙ্গের বিস্তার কত পাবো সেটা আমরা নির্ণয় করতে পারি। আমরা একটা ইকুয়েশনের সাহায্যে নির্ণয় করতে পারি। যেমন ধরি এদিকে ছিল আমাদের a1, y1 এর বিস্তার এদিকে
এদিকে হচ্ছে আমাদের ওয়াই টু এর বিস্তার হচ্ছে এ টু, এবং তাদের দশা পার্থক্য ছিল ফাই। তাহলে লব্ধি বিস্তার হবে আমাদের, লব্ধি বিস্তার হবে এটা ভেক্টর যোগফল এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি লব্ধি বিস্তার। দুইটা ভেক্টর, দুইটা যে আমরা ভেক্টর এডিশন করব, দুইটার লব্ধি যখন পাবো তখন আমরা কিসের এডিশন পাবো? ভেক্টর এডিশন করে আমরা লব্ধি বিস্তার পাবো, মানে পি পয়েন্টের তরঙ্গ দুইটা যখন মিলিত হয়েছে তখন কত বিস্তারের দুলতে থাকবে, নতুন একটা তরঙ্গ সৃষ্টি হবে তখন। আচ্ছা, এখন আমরা দেখব গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারকে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বা আমি সংক্ষেপে সিআই লিখবো, এই ভিডিওতে সংক্ষেপে সিআই লিখবো। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হবে? যখন এ নিটের মান ম্যাক্সিমাম হবে। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে কি? যখন এ নিটের মান ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ বিস্তার পাবো কখন? যখন এইটা ম্যাক্সিমাম হবে। এখন এটা ম্যাক্সিমাম হবে কখন? যখন কস ফাই ম্যাক্সিমাম হবে, কারণ এগুলো তো সব পজিটিভ, প্লাস প্লাস প্লাস। তাহলে এটা ম্যাক্সিমাম হবে কখন? যখন কস ফাই ইকুয়াল টু আমি পাবো কি শুধুমাত্র প্লাস ওয়ান, শুধুমাত্র প্লাস ওয়ান যখন পাবো তখন কি এন ইট ম্যাক্সিমাম হবে। তাহলে এখন এখান থেকে ফাই এর মান কত পাই? ফাই এর মান আমরা পাবো কত? 0, 2 পাই, 4 পাই ডট ডট ডট, এইটা পাবো। আচ্ছা, ফাই ইকুয়াল টু আবার 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, ঠিক আছে? তাহলে ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এক্স ইকুয়াল টু কি? ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ফাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমাদের ফাই এর মান পাই 0, 2 পাই, 4 পাই। এইসব দশা পার্থক্য যখন 0, 2 পাই, 4 পাই হবে তখন আমি সিআই পাবো। এখন আমি পথ পার্থক্য দিয়ে যখন প্রকাশ করবো তখন আমরা কি পাবো? ডেল এক্স ইকুয়াল টু পাবো কি ল্যামডা ফাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 0 যখন বসাবো ফাই এর মান তখন ডেল এক্স পাবো 0। যখন ফাই এর মান 2 পাই বসাবো তখন কি পাবো? ল্যামডা 2 পাই ডিভাইডেড বাই 2 পাই, 2 পাই 2 পাই ক্যান্সেল, মানে হচ্ছে এখানে আমরা পাবো ল্যামডা। যখন 4 পাই পাবো তখন পাবো 2 ল্যামডা। আচ্ছা, এইভাবে ডট ডট চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2n ইন্টু ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর জোর গুণিতকে আমরা কি পাবো? সিআই পাবো, মানে গঠনমূলক ব্যতিচার। মানে পি পয়েন্টে যখন তরঙ্গ দুইটা উপরিপাতিত হবে তখন যদি আমাদের পথ পার্থক্য x1 মাইনাস x2 পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হয়, তাইলে আমরা ওই পি পয়েন্টের সর্বোচ্চ বিস্তারে দূরত্বে দেখবো। আমি দেখবো কি পি পয়েন্টে তরঙ্গ দুইটা সর্বোচ্চ বিস্তারে দূরতেছে। এখন তরঙ্গ দুইটা যদি আমাদের লাইট হয় তাহলে দেখবো সর্বোচ্চ আলোক সহকারে ওখানে দেখবো ওই পয়েন্টে সবচেয়ে ম্যাক্সিমাম তীব্রতা সহকারে জ্বলতেছে লাইটটা। এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আছে, আরেকটা আছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটাকে আমি ডিআই দিয়ে প্রকাশ করব, ধ্বংসাত্মক ব্যতিচার। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, এটা হচ্ছে ডিআই, ধ্বংসাত্মক ব্যতিচার বলি। তখন এখানে যদি আমাদের দেখতেছি আমরা এ এর একটা ইকুয়েশন পাইছি, এর ইকুয়েশন পাইছি হচ্ছে এন এইটের ইকুয়েশন পাইছি এইটা। এখন এটা যদি এন এইটের মান মিনিমাম হবে কখন? যখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে। এখন মিনিমাম হবে কখন? যখন কস ফাই এর মান -1 হবে তখন কি হয়? a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2, মানে একটা বিয়োগ হয়ে যাচ্ছে তার টার্মটা। এই টার্ম থেকে কিছু পরিমাণ বিয়োগ হয়ে যাচ্ছে, মানে কি আমি সবচেয়ে মিনিমাম পাবো। 0 হলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, কিন্তু যদি একটা বিয়োগ হয়ে যায় তখন কিন্তু আরও কম পাবো। সুতরাং এন এইট মিনিমাম পাবো কখন? যখন কস ফাই এর মান -1। তাহলে এন এইট মিনিমাম পাবো আমি যখন কস ফাই মানে ইকুয়াল টু -1, বা ফাই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, বা এখানে হচ্ছে 2n - 1 পাই। একটা এন মান 0, 1, 2, 3, 4 জিরো তো হইতে পারে না, এখানে 0 হলে তো মাইনাস পাই, 0 হবে না, জাস্ট হবে কি আমাদের এখানে 1, 2, 3, 4 এভাবে হইতে থাকবে। আচ্ছা, এখানে এন এর মান নিয়ে ঝামেলা হবে না, ম্যাথ করার সময় আমরা বুঝবো ঠিকভাবে। আমরা একটু আগে পাইছিলাম কি ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। পথ পার্থক্য থেকে প্রকাশ করলে আমরা কি পাবো? ডেল এক্স ইকুয়াল টু পাবো আমরা ল্যামডা ইন্টু ফাই। ল্যামডা ইন্টু ফাই হচ্ছে 2n - 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 পাই। পাই পাই ক্যান্সেল, তার মানে 2n - 1
λ/2। তার মানে λ/2 এর বিজোড় গুণিতক যখন পাবো তখন আমি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, মানে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। মানে ওই পয়েন্টে আমি দেখবো কি যদি লাইট হয় আলো জ্বলবে না, সবচেয়ে কম তীব্রতা সহকারে আলো জ্বলবে কিন্তু সব থেকে কম তীব্রতা সহকারে জ্বলবে। অন্য কোনো তরঙ্গ হলে সব থেকে কম বিস্তার সহকারে দুলবে ওই পি পয়েন্টে যখন দুইটা তরঙ্গ মিলিত হয়েছিল। আচ্ছা, এইটা আমাদের মোটামুটি জানা দরকার ছিল ডিআই এর ক্ষেত্রে 2n-1 λ/2, আর হচ্ছে আমাদের সিআই এর ক্ষেত্রে 2n λ/2। λ/2 এর জোড় গুণিতক একটা, λ/2 এর বিজোড় গুণিতক একটা। আচ্ছা, এখন আমাদের আর একটা জিনিস জানা দরকার, থিন ফিল্ম ইন্টারফারেন্সে ঢোকার ক্ষেত্রে আমাদের জানা দরকার আর একটা হচ্ছে আলোকপাত। আলোকপথ নিয়ে জানা দরকার। আচ্ছা, আলোকপথ বলতে কি বোঝায় এটা আগে বুঝি। ধরি একটা আলোক রশ্মি বায়ু মাধ্যমে, কি বায়ু মাধ্যমের প্রতিসরণ আমরা 1 ধরি। আলোক রশ্মি যদি বায়ু মাধ্যমে যায় এখান থেকে এই পর্যন্ত গেল, ধরো 2 মিটার দূরত্বে গেছে বায়ু মাধ্যমে, তখন আমি বলবো কি আলোক রশ্মিটা কতটুকু পথ অতিক্রম করছে, x = 2 মিটার। আচ্ছা, যদি আমাদের এই মিডিয়ামটা যদি এমন একটা মাধ্যম থাকে যে মাধ্যমে প্রতিসরণ হয়েছে 2, তখন আমি কি এই 2 মিটারই বলবো না, তখন আমাদের অপটিক্যাল পাথ হবে মিউ ইন্টু এল। এইটা হচ্ছে আমাদের সবসময় আলোক পথ, মানে হচ্ছে মিউ হচ্ছে আমাদের 2 ইন্টু এল হচ্ছে 2, 4 মিটার। তার মানে এইটা আমরা বলতে পারতেছি যে আলোক রশ্মি যদি আমাদের বায়ু মাধ্যমে না চলে, যে কোনো মাধ্যমে চললে আলোক রশ্মি আপাত দৃষ্টিতে যদি এল দূরত্ব চলে, আমি দেখবো কি আলোক রশ্মি এল দূরত্ব গেছে, কিন্তু আলো দেখবে কি সে এল মিউ দূরত্ব গেছে। এই থেকে এ থেকে বি পয়েন্টের দূরত্ব আমি দেখবো কি এল, কিন্তু আলোক রশ্মি নিজে দেখবে কি এল ইন্টু মিউ, এল মিউ পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে, যেহেতু মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমাদের দেওয়া আছে মিউ। এটা হচ্ছে আমাদের আলোকপথ, এটাও আমাদের লাগবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে আপাতিত বা প্রতিসরিত যদি হয় কোন একটা তরঙ্গের আপাতন এবং প্রতিসরণ। আচ্ছা, এই জিনিসটা দেখি আমরা, একটা ওয়েভ যে কোনো একটা তরঙ্গ এভাবে আসতে থাকলো, তরঙ্গ আসতে আসতে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে একটা বিভেদ তলে সে আপাতিত হইলো। বিভেদ তলে আপাতিত হওয়ার পরে এই যে ওয়েভটা, সেই ওয়েভের কিছু পরিমাণ অংশ এদিকে যাবে এবং কিছু পরিমাণ অংশ এদিকে যাবে। আচ্ছা, কিছু পরিমাণ অংশ এদিকে চলে যাবে, কিছু পরিমাণ অংশ এদিকে চলে যাব। এখন এইটাকে বলবো আমরা কি, এটাকে বলবো আমরা হচ্ছে প্রতিসরিত ওয়েভ বা রিফ্লেকটিভ ওয়েভ, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরিত ওয়েভ। এইটাকে আমরা ভাগ করব দুইটা। এখন দেখি একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম। আচ্ছা, ঘন মাধ্যম থেকে কিন্তু এখানে হালকা মাধ্যমে যাইতেছে, এক্ষেত্রে আমি একটা জিনিস ফিল করার চেষ্টা করি, ঘন থেকে হালকা মাধ্যমে যখন যাব ও আগে থেকে কি একটা ঘন মাধ্যমে অভ্যস্ত, যখন সে হঠাৎ করে হালকা মাধ্যমে যাবে সে এটাকে বেশি একটা বাধা মনে করবে না। বাধা মনে করবে না, সে নিজে এখানে কি করবে, নিজে একটা ফ্রি এর মতো কাজ করবে, মানে ফ্রি এন্ড এর মতো কাজ করবে। মানে কি, ও তো নিজে আগে ঘন মাধ্যমে আছে, হঠাৎ করে হালকা মাধ্যমে গেলে সে একটু হালকা হালকা ভাব করবে না, মানে হচ্ছে সে মনে করবে এখানে কোনো বাধাই নেই, এখানে একটা বিভেদ তল, এটা কোনো বাধাই নেই আমার কাছে, এটা অতিক্রম করা আমার কাছে কোনো বাধা না। তার মানে এটা ফ্রি এন্ড হিসাবে কাজ করবে। অ্যান্ড যখন এটা ফ্রি এন্ড হিসাবে কাজ করবে তখন আমি দেখব কি যে বিস্তার নিয়ে, মানে এই যে ওয়েভটা, এই যে তরঙ্গটা এখানে আপাতিত হওয়ার পর যে প্রতিসরিত একটা ওয়েভ পাইছি আমরা, এই ওয়েভটার আমার কোনো দশা পার্থক্য ঘটে নাই। মানে এই যে আমাদের আপাতিত ওয়েভের যে দশা, এই প্রতিসরিত ওয়েভের দশাও সেম, এটা যদি φ1 হয় এটারও φ1 সেম। আপাতিত ওয়েভের যে দশা প্রতিসরিত ওয়েভের একই দশা, কখন, যখন ফ্রি এন্ড হিসাবে কাজ করবে। কোনো একটা মাধ্যম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম যদি আপাতিত রশ্মি বা আপাতিত ওয়েভ যায়। আচ্ছা, এখানে কি এটার যদি দশা হয় φ1, এটাও দশা হবে φ1, অ্যান্ড এটার যদি দশা পার্থক্য যেহেতু ঘটে নাই, তার মানে এইটা এবং এইটার এই যে এই তলে আপাতিত হওয়ার ফলে কোনো পথ পার্থক্য ঘটবে না। আপাতিত হওয়ার ফলে কোনো পথ পার্থক্য ঘটবে না।
আচ্ছা, এগুলো নিয়ে কিভাবে ডিল করতে হয় আমরা একটু পরে শিখবো আস্তে আস্তে। আচ্ছা, এখন এটা যেহেতু ফ্রি এন্ড হিসাবে কাজ করবে, ও তো কোনো ধাক্কাই পাবে না। ফ্রি এন্ড হিসাবে কাজ করলে কি আচ্ছা, এটা প্রতিসরিত, এটা হচ্ছে প্রতিফলিত। প্রতিফলিত এটা কি কোনো ধাক্কা যখন পাবে না, তাহলে ওর কোনো কিছুই পরিবর্তন হবে না। সুতরাং আপাতিত এবং প্রতিফলিত দুইটা আলোক রশ্মির ক্ষেত্রেই আমাদের কোনো পথ পার্থক্য ঘটবে না বা তথা দশা পার্থক্য ঘটবে না। তার মানে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাব, তখন ও তো এখানে কোনো বাধাই অনুভব করবে না, তার মানে ওর কিছুই চেঞ্জ হবে না। পথ পার্থক্য ঘটবে না কোনো, অ্যান্ড দশা পার্থক্য ঘটবে না। মানে এই পয়েন্ট ঠিক আগের পয়েন্ট এবং ঠিক পরের পয়েন্টে আমাদের যে পরিমাণ পথ অতিক্রান্ত হয়েছে, একই পরিমাণ পথ ঠিক আগের পয়েন্টে যা পথ অতিক্রম হয়েছে, ঠিক পরের পয়েন্টে একই পথ অতিক্রম হয়েছে। তার মানে জাস্ট এইখানে আমি বলতে চাইতেছি, এই যে আপাতন বা প্রতিসরণের জন্য আমার কোনো দৈর্ঘ্য বা কোনো পরিমাণ পথ ওয়েভটা বা তরঙ্গটা অতিক্রম করে নাই, তথা তার কোনো দশা পার্থক্য সৃষ্টি হয় নাই। আচ্ছা, এখন দেখব আমরা সেকেন্ড কেস। এটা থেকে দেখলে আমরা একটু বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ওয়েভ যাবে। হালকা থেকে ঘন মাধ্যমে যখন একটা ওয়েভ বা তরঙ্গ আপাতিত হবে, হালকা থেকে, এখন ও দেখবে কি ও একটা হালকা মাধ্যম থেকে একটা ঘন মাধ্যমে যাইতেছে, তাকে একটা বিশাল একটা বাধার সম্মুখীন হবে না? বাধার সম্মুখীন যখন হবে, এটা তাহলে আমাদের একটা ফিক্সড ইন্ড হিসেবে কাজ করবে। ফিক্সড ইন্ড বলতে এখানে একটা বাধা অনুভব করবে, বিশাল একটা বাধা, কারণ ও নিজে হালকা মাধ্যমে অভ্যস্ত। হঠাৎ করে যখন ঘন মাধ্যমে গেছে, তখন এই যে ওয়েভটার দুই দিকে একটা হবে আপাতিত, এটা হচ্ছে আমাদের প্রতিসরিত ওয়েভ, আর পিছন দিকে যেটা ফিরে আসবে, এই ওয়েভটা আপাতিত হওয়ার পরে দুইটা ঘটনা ঘটবে, একটা প্রতিসরিত হবে, একটা প্রতিফলিত হবে। এইটা প্রতিফলিত হবে। এখন আমি দেখতে পাবো কি যে এই রশ্মিটা তো কোনো কিছুই মানে টের পায় না, জাস্ট হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয়ে গেছে। তার মানে যখন প্রতিসরিত হয়েছে, তখন আমি দেখব কি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে কোনো দশা পার্থক্য নাই। ডেলফাই জিরো মানে হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টে কোনো দশা পার্থক্য নাই। আচ্ছা, এখন যখন আমি দেখব যে এইটা কি, এই আলোকরশ্মি বা এই ওয়েভটা এখানে বিশাল একটা বাধার সম্মুখীন হয়ে বিপরীত দিকে ঘুরে গেছে, বিশাল একটা বাধার সম্মুখীন হয়েছে। বাধার সম্মুখীন হওয়ার ফলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এদের মধ্যে আমি দেখব কি একটা পথ পার্থক্য ঘটে গেছে। কি পরিমাণ পথ পার্থক্য ঘটছে? এখানে আমাদের পরিমাণ পথ পার্থক্য ঘটছে। দশা পার্থক্য ঘটছে। পরিমাণ দশা পার্থক্য, মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুই পয়েন্টের মাঝে দশা পার্থক্য ঘটে গেছে পরিমাণ, জাস্ট আপাতিত হয়ে প্রতিফলিত হওয়ার জন্য। অ্যান্ড এর জন্য কি ডেলফা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 2π/λ। ডেল এক্স ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে পাই ক্যান্সেল, ডেল এক্স ইকুয়াল টু কি হয়? λ/2। আচ্ছা, তার মানে এই দুইটা থেকে আমরা এইটা বলতে পারি, যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাব, তখন কি জাস্ট আপাতন বা প্রতিফলনের জন্য আমার কোনো পরিমাণ পথ পার্থক্য ঘটে নাই বা কোনো পরিমাণ দশা পার্থক্য ঘটে না ওয়েভগুলোর। কিন্তু যখন আমি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাব, তখন প্রতিসরিত ওয়েভের জন্য কোনো পথ পার্থক্য বা কোনো দশা পার্থক্য ঘটে না। শুধুমাত্র হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার ফলে যে আলোক রশ্মিটা তার পূর্বের মাধ্যমে ফিরে আসে, হালকা মাধ্যমে মানে প্রতিফলিত হয়, সেই আলোক রশ্মির কি হয়, দশা পরিমাণ ঘুরে যায় এবং তার কি পথ পার্থক্য λ/2 পরিমাণ পথ পার্থক্য ঘটে। মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে λ/2 পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে ফেলে আলোক রশ্মিটা। মানে এইটা দ্বারা এইটা বোঝায় যে এই আলোক রশ্মিটা এখান থেকে আপতিত হবার ব্যাক করার ফলে আলোক রশ্মিটা মনে করবে কি আমি λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছি। জাস্ট এইটাই ও জাস্ট মনে করবে। আলোকপথে যেমন আমরা কি প্রকৃত আলোকপথ এল হইলেও কি আলোকপথ কি আলোটা ওখানে ফিল করবে আলো নিজে μ/l দূরত্ব অতিক্রম করছে। ঠিক একইভাবে আপাতন বা প্রতিফলনের জন্য এই ঘটনাগুলো ঘটে। প্রতিসরিত ক্ষেত্রে আমাদের কিছুই নাই, আপাতিত হোক বা মানে হালকা থেকে ঘন হোক বা ঘন থেকে হালকা হোক, তার দশা কোনো পরিবর্তন ঘটে না, পথের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে কি ঘন থেকে হালকা কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু হালকা থেকে ঘন জাস্ট এই একটা কেসে আমাদের λ/2 পরিমাণ পথ পার্থক্য ঘটে যায়। আচ্ছা, এই বিষয়গুলো বোঝার পরে এখন আমরা মোটামুটি যাইতে পারবো
থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্সে এখন আমরা যাইতে পারবো। আচ্ছা, ফিল্ম বলতে আসলে কি বোঝায়? থিন একটা ফিল্ম, থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্স বলতে বোঝায় যে একটা যদি ফিল্ম থাকে, যে ফিল্মের লেন্থ হয়েছে এল, ধরি ফিল্মের এই পাশে একটা মাধ্যম থাকে, এই পাশে আর একটা মাধ্যম থাকে। এখন এখান থেকে আলোকরশ্মি এই ফিল্মে ঢুকে, আলোকরশ্মি ফিল্মে যায়, আপতিত হয়, আপতিত হওয়ার ফলে কিছু পরিমাণ আলোকরশ্মি পিছনে ব্যাক করে অ্যান্ড কিছু পরিমাণ আলোকরশ্মি আবার এদিকে যায়, মানে কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিসরিত হয় এবং কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়, কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিসরিত হয়। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয় এবং কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিসরিত হয়। আচ্ছা, এখান থেকে কি আমাদের আলোকরশ্মি শুরু হয়েছে? তাইলে আমি এই মিডিয়ামে, আমার এখানে ধরি চোখ, এই মিডিয়ামে আমরা এই দুইটা আলোকরশ্মি পাইছি। এখন এই যে আলোকরশ্মি দুইটার মধ্যবর্তী যে ডেল এক্স, এর উপর ডিপেন্ড করে আমি দেখব কি এখানে উজ্জ্বল আলো দেখবো নাকি অনুজ্জ্বল আলো দেখবো, ওইটা ধ্বংসাত্মক ব্যতিচার দেখবো নাকি গঠনমূলক ব্যতিচার দেখবো, এই ডেল এক্সের উপর ডিপেন্ড করবে। ডেল এক্স যদি আমি দেখি 2n λ/2 হয়, তখন আমরা দেখবো এখানে উজ্জ্বল আলো বা গঠনমূলক ব্যতিচার। ডেল এক্স যদি আমাদের এইটার পথ পার্থক্য, এইটার পথ বিয়োগ এইটার পথ, এটা যদি x1 পথ, এটা যদি x2 হয়, ডেল এক্স ইকুয়াল টু কি x1 - x2, এই দুটো আলোকরশ্মির মধ্যে। ডেল এক্স ইকুয়াল টু যদি 2n - 1 λ/2 হয়, তখন আমরা দেখবো কি, তখন আমরা দেখবো এখানে অনুজ্জ্বল আলো বা ধ্বংসাত্মক ব্যতিচার। এইটা হচ্ছে আমাদের মূলত ফিল্মের কনসেপ্ট। ফিল্মের একটা নির্দিষ্ট লেন্থ থাকে। আর একটা কনসেপ্ট হয়েছে যে এই যে আমাদের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এখানে থিটে এতই ক্ষুদ্র। থিন ফিল্ম মানে কি, চিকন ফিল্ম মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফিল্মের যে আপাতিত বা আলোকরশ্মিগুলো লম্বভাবে আপাতিত হয় বা এভাবে কিছু বলা থাকে। তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা এল ধরবো, এই দূরত্বটাকে আমরা এল ধরবো, মানে জাস্ট এই এলটাই ধরবো, কারণ এটা এতই ক্ষুদ্র থিটা আছে, মানে থিটা খুবই ক্ষুদ্র, এখানে যে আমাদের থিটাটা খুবই ক্ষুদ্র থাকে, এজন্য আমরা যে এল কস থিটা ধরবো, আমরা যে ধরতে চাবো এল কস থিটা, কস থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে কি হয়, 1 হয়ে যায়, শুধু এল থাকে, এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এইটা ধরা লাগবে, এটা ধরে আমরা কাজ করব। আচ্ছা, এটা হচ্ছে থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্সের কনসেপ্ট। আমাদের মূল টার্গেট থাকবে ডেল এক্স বের করা। এখন এই বুয়েট 19-20 কোশ্চেনটা যখন সলভ করব, তখন আমাদের কি এই কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের বুয়েট 19-20 কোশ্চেনটা ছিল মূলত এইটা, বাতাসে ভাসমান একটি সাবানের ফিল্মের উপর লম্বভাবে 624 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো আপতিত হয়। ফিল্ম হতে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন, দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব কত? বাতাসে ফিল্মের প্রতিসরণাঙ্ক 1.35 দেওয়া আছে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করলে আমরা মূলত এটা থেকে অনেক কিছু শিখে যাব। এটা হচ্ছে বেসিক প্রবলেম ছিল একটা। যেমন ধরি এখানে বাতাসে ভাসমান একটি সাবানের ফিল্ম, ধরি ফিল্ম হচ্ছে এইটা, একটা ফিল্মের কি পুরুত্ব চাইছে না, ফিল্মের পুরুত্ব, ধরি ফিল্মের পুরুত্ব হচ্ছে এল। আচ্ছা, এই একটা আমাদের সাবানের ফিল্ম, এর পুরুত্ব হচ্ছে এল। এখন এই ফিল্মের লম্বভাবে একটা আলোকরশ্মি আপতিত হয়েছে। লম্বভাবে মানে একেবারে লম্বভাবে না দেখে আমরা আমাদের সুবিধার জন্য খুবই লম্বের কাছাকাছি একটা আপাতিত আলোকরশ্মি ধরি। আচ্ছা, এটা ধরে আমাদের আপাতিত আলোকরশ্মি। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের বাতাস, আর এটা হচ্ছে 1.35 প্রতিসরণাঙ্কের ফিল্ম, এটা হচ্ছে আমাদের বাতাস, যার প্রতিসরণাঙ্ক হয়েছে 1। আচ্ছা, এইটা আমাদের বলা আছে। এখন এখানে আলোকরশ্মিটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে প্রতিফলিত হবে, একটা প্রতিসরিত হবে। আচ্ছা, এইটা হচ্ছে প্রতিফলিত আর এইটা হচ্ছে আমাদের প্রতিসরিত। আচ্ছা, এখন এইখানে আবার আলোকরশ্মি দুইটা উপাংশে ভাগ হবে, দুইটা উপাংশ না তো দুইটা ভাগে ভাগ হবে। একটা কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিসরিত হবে, কিছু পরিমাণ আলোকরশ্মি রিফ্লেক্ট হয়ে পিছনে ফিরে আসবে। আচ্ছা, এই পজিশনে আবার দুই ভাগে ভাগ হবে, এই পজিশনে আবার দুই ভাগে ভাগ হবে। এক কিছু পরিমাণ আলোকরশ্মি তার নিজের মাধ্যমে ফিরে যাবে, আর কিছু পরিমাণ আলোকরশ্মি তার আবার এই পরিমাণে এই দিকে ফিরে আসবে। আচ্ছা, এখন এই যে দুইটা আলোকরশ্মি পাইছি, 1 নং আলোকরশ্মি আর 2 নং আলোকরশ্মি। আচ্ছা, 1 নং আলোকরশ্মি, 2 নং আলোকরশ্মি, এইখানে আমার চোখ। এখন আমি এখান থেকে দেখব দুইটা আলোকরশ্মি। এখন আমি যদি এখানে ধ্বংসাত্মক ব্যতিচার দেখতে চাই, আর গঠনমূলক ব্যতিচার দেওয়া আছে, মানে এখানে আমি উজ্জ্বল দেখব,
এই পজিশনে আমি উজ্জ্বল একটা আমি এই ফিল্মের পুরুত্ব কত হইলে, সর্বনিম্ন ফিল্মের পুরুত্ব কত হইলে আমি এখানে একটা উজ্জ্বল একটা ফিল্ম দেখবো, মানে ফিল্মটা দেখবো খুবই উজ্জ্বল একটা ফিল্ম, মানে লাইটিং সব ফিটফাট। কিন্তু যখন এখানে গঠনমূলক বলছে, এই জন্য আমরা এইটা দেখবো সর্বনিম্ন কত পুরুত্ব হইতে হবে, দ্বিতীয় সর্বনিম্ন কত পুরুত্ব হইতে হবে, যদি এখানে আমি চোখ দিয়ে ফিল্মটাকে উজ্জ্বল দেখতে চাই। আচ্ছা, এখন আমরা যে কনসেপ্টগুলো শিখছি একটু আগে, ওই কনসেপ্টগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই করা শিখবো। আচ্ছা, ধীরে ধীরে কিভাবে অ্যাপ্লাই করি? 1 নং আলোক রশ্মি কোনটা? এইটা 1 নং আলোক রশ্মি। আচ্ছা, এখন এটা কি হালকা মাধ্যম না বাতাস হয়েছে হালকা মাধ্যম? বাতাস হয়েছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। আমি কি বলছিলাম যে হালকা থেকে যখন ঘন মাধ্যমে কোনো একটা আলোক রশ্মি প্রতিফলিত হয়, তখন কি হয়? তার পথ পার্থক্য ঘটে কত? λ/2 পরিমাণ পথ পার্থক্য ঘটে যায়। আচ্ছা, λ/2 পরিমাণে পথ পার্থক্য ঘটে যায়। আচ্ছা, এখন 1 নং আলোক রশ্মি এখান থেকে কাউন্ট করা শুরু করি। আচ্ছা, তাহলে 1 নং আলোক রশ্মির মোট অতিক্রান্ত পথ কত হবে? 1 নং আলোক রশ্মি অতিক্রান্ত পথ কত হবে? এখান থেকে জাস্ট 1 নং আলোক রশ্মিটা কি হয়েছে? এখান থেকে গিয়ে শুধুমাত্র মানে এই পর্যন্ত গেছে। তাহলে জাস্ট এখানে প্রতিফলিত হয়েছে, আর প্রতিফলিত হয়েছে হালকা থেকে ঘন মাধ্যমে, কিন্তু হালকা থেকে ঘন মাধ্যম, তার মানে কি তার পথ পার্থক্য ঘটে গেছে λ/2, পথ পার্থক্য ঘটছে λ/2। তাহলে এখান থেকে জাস্ট আপাতিত হয়ে প্রতিফলিত হওয়ার ফলে সে λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছে। মানে কি, এটা দ্বারা কি বোঝায় দেখি। এখানে হচ্ছে আমাদের x1 পয়েন্ট, জাস্ট পরে পয়েন্ট হচ্ছে x2, পরে পয়েন্টে x2। এখন আমি এখান থেকে কাউন্ট শুরু করছি, মানে এখান থেকে তার অতিক্রান্ত পথ 0 ধরে নেই, x1 0, এখান থেকে আমাদের অতিক্রান্ত পথ 0, এখান থেকে আমরা কাউন্ট শুরু করছি, কারণ এই পজিশন থেকে তো এই পজিশনে 8 পজিশনে আমাদের 2টা আলোক রশ্মি, 1 নং এবং 2 নং, একটা আলোক রশ্মি ছিল না, এখান থেকে তো ডিভাইড হওয়া শুরু করছে। তাহলে এখান থেকে কাউন্ট শুরু করি, আমাদের তো এটা কোনো প্রবলেম নয়, এটা কোনো ম্যাটার করবে না। এখান থেকে ডিভাইড হওয়া শুরু করছে না, একটা আলোক রশ্মি এদিকে গেছে, একটা আলোক রশ্মি এদিকে গেছে, তার মানে এখান থেকে কাউন্ট করা শুরু করি। তাহলে x1 = 0, জাস্ট আপাতিত হওয়ার আগের পয়েন্ট, আর x2 হচ্ছে আপাতিত হওয়ার পরে পয়েন্ট। তাহলে আমি বলছিলাম কি, হালকা থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হয়ে প্রতিফলিত হওয়ার ফলে কি হয়? পথ পার্থক্য λ/2 ঘটে। তাহলে x2 হচ্ছে পরের পয়েন্ট আর x1 আগের পয়েন্ট, x2 - x1 = কি? λ/2। তাহলে x1 যেহেতু 0, x2 কত? λ/2। x2 মানে কি? এই পয়েন্টে তার অতিক্রান্ত দূরত্ব আলোক রশ্মিটার। তাহলে এই পয়েন্টে তার আলোক রশ্মিটার অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা 1 নং আলোক রশ্মি, তখন x1 ধরলাম। আচ্ছা, এটা হচ্ছে রাফ। কেন আমরা λ/2 ধরলাম? আচ্ছা, তাহলে এই পয়েন্টে এসে 1 নং আলোক রশ্মির অতিক্রান্ত দূরত্ব λ/2, তাহলে এই পয়েন্টে আমরা থামাই দিলাম। আচ্ছা, এখন 2 নং আলোক রশ্মির আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? 2 নং আলোক রশ্মি এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত গেছে, আবার ব্যাক করে এই পর্যন্ত আসছে, এটাই তো আমার কি টোটাল অতিক্রান্ত দূরত্ব। x2 এর কি হবে? x2 কি করছে? এখান থেকে এই পর্যন্ত গেছে, কত দূরত্ব? ফিল্মের পুরত্ব আমি ধরে নেই এল এর মানটা বের করব। তাহলে এল হচ্ছে কি? তার অতিক্রান্ত দূরত্ব, কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব এল না। আমরা কি শিখছিলাম? আলোকপথ কি হবে? এল মিউ। আলোকপথ কি হয়? সবসময় এল মিউ হয়। আলোকপথ হয় সবসময় এল মিউ। আমি নিজে দেখব কি আলোক রশ্মিটা এল দূরত্ব অতিক্রম করছে, কিন্তু আলো নিজে ফিল করবে কি এল মিউ পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে। আচ্ছা, এখান থেকে আসার পর এই পজিশনে যখন আসছে, এটা কি হালকা থেকে ঘন মাধ্যম না? বাতাসের প্রতিসরাঙ্ক 1, এটা 1.35। তাহলে হালকা থেকে ঘন মাধ্যমে যখন আসছে, তখন তার এই যে প্রতিফলিত আলোক রশ্মির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন ঘটছে? না, এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। কারণ কি শিখছিলাম আমরা? ঘন থেকে যখন হালকা মাধ্যমে যাব, তখন প্রতিফলিত হোক বা প্রতিসরিত হোক, এটা একটা ফ্রি এন্ড হিসাবে কাজ করবে, এজন্য তার কোনো পথ পার্থক্য ঘটবে না। তার মানে এই প্রতিফলিত রশ্মির জন্য সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, কারণ পথ পার্থক্য যেহেতু ঘটে নাই, তার মানে এখানে কোনো দূরত্ব অতিক্রম তার ঘটে নাই। আচ্ছা, এখান থেকে আসার পরে এখান থেকে এই পর্যন্ত আবার আসছে, এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? দৈর্ঘ্য হচ্ছে এল, আর কি মিউ হচ্ছে কি আলোক পথের জন্য মিউ। আচ্ছা, আবার এই পজিশনে আবার এই আলোক রশ্মিটা কি হয়েছে? প্রতিসরিত হয়েছে, ঘন থেকে হালকাতে গেছে, প্রতিসরিত হয়েছে, এজন্য কোনো পথ পার্থক্য ঘটে নাই। তার মানে আর তো কোনো পথ পার্থক্য
ঘটে নাই, তার মানে আর কোনো দূরত্ব অতিক্রম সে করে নাই। তাইলে আমি বলতে পারি আমাদের মূলত ছিল এইটা, 1 নং আলোক রশ্মি এই পজিশনে যখন আসছে, সে অতিক্রান্ত দূরত্ব হয়েছে λ/2। 2 নং আলোক রশ্মি যখন এই পজিশনে আসছে তখন তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে 2l মিউ। এই পজিশনে যখন আসছে 1 নং আলোক রশ্মি মানে এই পজিশনে যখন আসছে তখন তার অতিক্রান্ত দূরত্ব λ/2। 2 নং আলোক রশ্মি যখন এই পজিশনে আসছে তখন তার অতিক্রান্ত দূরত্ব 2l মিউ। আচ্ছা, এখন পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য হচ্ছে আমাদের দুইটার বিয়োগ x2 - x1, 2l মিউ মাইনাস λ/2, 2l মিউ মাইনাস λ/2। আচ্ছা, এখন এটা কি তাদের পথ পার্থক্য, এটা আমরা বলতেই পারি। আচ্ছা, এখন তাইলে কি হয় পথ পার্থক্য যদি এইটা হয়? এখন আমাদেরকে বলছে কি গঠনমূলক ব্যতিচারের জন্য সর্বনিম্ন পুরুত্ব এবং দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব। আচ্ছা, গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা কি শিখছিলাম? গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা শিখছিলাম 2n, λ/2 এর জোড় গুণিতক হয়, তাহলে 2 2 ক্যান্সেল, n λ হয়। আচ্ছা, ডেল এক্স ইকুয়াল টু n λ, তাহলে 2l মিউ মাইনাস λ/2 ইকুয়াল টু হচ্ছে n λ। আচ্ছা, এখন সর্বনিম্ন পুরুত্বের জন্য কি হবে? সর্বনিম্ন পুরুত্বের জন্য n এর মান কত বসাবো? আচ্ছা, এখান থেকে l এর মানটা কত আসে দেখি। 2l মিউ ইকুয়াল টু হয় কত? n λ প্লাস λ/2, বা এখানে l এর মান আসে কত? n λ প্লাস λ/2 ডিভাইডেড বাই 2 মিউ। আচ্ছা, এইটা আছে আমাদের কি l এর মান, এটা আসে আমাদের l এর মান। আচ্ছা, এখন n এর মান সর্বনিম্ন কত বসাইতে পারবো আমরা? n এর মান আমরা পূর্ণ সংখ্যা বসাবো, -1 0 1 2 -2, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন আমি টেস্ট করি, যদি আমরা -1 বসাই n এর মান যদি আমরা -1 বসাই তখন এখানে দেখি কি আসে। 1 তখন আমাদের আসে -1 প্লাস হাফ, -1 প্লাস হাফ মানে হচ্ছে মাইনাস λ/2, তখন আসে আমাদের মাইনাস λ/2 ডিভাইডেড বাই 2 মিউ। তাহলে কি এল এর মান নেগেটিভ আসে, তার মানে কি আমাদের এল এর মান নেগেটিভ হইতে পারে? হইতে পারে না, তাহলে -1 নিব না, -2 বসালে তো নেগেটিভ আসবে, এখানে যা বসাবে নেগেটিভ আসবে। যদি আমরা 0 বসাই দেখি, 0 বসাই দেখলে কি আসে? λ/2 ডিভাইডেড বাই 2 মিউ পজিটিভ আসে। তার মানে যখন আমরা এল এর সর্বনিম্ন মান বসাবো তখন এন এর মান আমরা 0 বসাই দেব সর্বনিম্নর জন্য, n ইকুয়াল টু 0। আচ্ছা, অনেকে কনফিউশন থাকে যে 0 থেকে শুরু করব নাকি 1 থেকে শুরু করব। আমার কথা হইলো যে n এর যে পূর্ণসংখ্যক মান বসাইলে l নেগেটিভ না আসে, এখানে দেখতেছি যে l এর মান -1 বসাইলে নেগেটিভ আসে, জাস্ট 0 থেকে শুরু হয়, পজিটিভ হওয়া শুরু হয়, তাহলে n এর সর্বনিম্নের জন্য 0 থেকে শুরু করব। আচ্ছা, এখন আমাদের যেমন একটা ইকুয়েশন আসতো যেখানে n এর মান -1 বসাইলে l পজিটিভ আসে, তখন -1 থেকে শুরু করতাম, -2 বসাইলে যদি পজিটিভ আসে তখন -2 থেকে শুরু করতাম। আমার কথা হয়েছে যে n এর সর্বনিম্ন যে মানটা বসাইলে l এর মান পজিটিভ আসে ওখান থেকে শুরু করতে হবে। এখানে দেখতেছি l এর মান 0 থেকে শুরু করলে পজিটিভ হওয়া শুরু করে, n এর মান যদি 0 থেকে শুরু করি তখন l পজিটিভ হওয়া শুরু করে। আচ্ছা, যখন n 0 তখন তাহলে সর্বনিম্ন, তাহলে এখানে আমাদের ফিল্মের পুরুত্ব কত হবে? n যদি 0 হয়ে যায় তখন কি λ/2 ডিভাইডেড বাই 2 মিউ মানে λ/4 মিউ। আচ্ছা, ল্যামডা কত? কোশ্চেনে ল্যামডা দেওয়া আছে কত? 624 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, 624 ন্যানোমিটার এখানে কত আসে? 624 ন্যানোমিটার ডিভাইড বাই 4 মিউর মান হচ্ছে 1.35 ইন্টু 1.35 ইকুয়াল টু হচ্ছে 115.55 ন্যানোমিটার। ফিল্মের পুরুত্ব হচ্ছে 115.55 ন্যানোমিটার, এটা হচ্ছে সর্বনিম্ন পুরুত্ব। আচ্ছা, এখন দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব হয়েছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব কত? আচ্ছা, দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্বের জন্য এন এর মান আমরা 1 বসাবো, 0 থেকে শুরু করছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে 1, n ইকুয়াল টু 1 বসালে কত আসে? ল্যামডা প্লাস λ/2 মানে 3 λ/2, l ইকুয়াল টু আসে 3 λ/2 ইন্টু 2 মিউ মানে হচ্ছে 4 মিউ। n ইকুয়াল টু 1 বসালে এখানে কি আসে? 3 λ/4 মিউ। ল্যামডার মান কত বসাবো? দেওয়া আছে 624 ন্যানোমিটার, 3 ইন্টু 624 ন্যানোমিটার ডিভাইড বাই 4 ইন্টু মিউ কত? 1.35, কোশ্চেনে দেওয়া আছে 346.67,
346.67 ন্যানোমিটার, 346.67 ন্যানোমিটার। এটা কি? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব ফিল্মের। তাহলে আমি যদি গঠনমূলক ব্যতিচার পাইতে চাই তাহলে ফিল্মের পুরুত্ব কত হবে? কমপক্ষে 115.55 ন্যানোমিটার রাখতে হবে। দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে 346.67 ন্যানোমিটার রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বুয়েট 19-20-এ আসা ফিজিক্সের খুবই সুন্দর একটা প্রবলেমের আনসার। আচ্ছা, আমরা এটা নিয়ে এখন কিছু প্রবলেম সলভ করব। থিন ফিল্ম ইন্টারফারেন্স নিয়ে কিছু প্রবলেম সলভ করি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রবলেমটা স্ক্রিনে দেওয়া আছে, বা প্রবলেমটা আমি এইভাবে দেখতে পারি। আচ্ছা, আমার খাতা থেকে দেখাই। একটি ফিল্ম যার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.25, একটি ফিল্ম তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.25, একটি গ্লাস 1.5কে আবৃত করে রেখেছে। আচ্ছা, এই একটা ফিল্ম তার গ্লাসকে আবৃত করে রেখেছে। যখন ল্যামডা ইকুয়াল টু 600 ন্যানোমিটার, ল্যামডা ইকুয়াল টু মানে আপাতিত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 600 ন্যানোমিটার, তখন প্রতিফলনে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে। যখন ল্যামডা ইকুয়াল টু 700 ন্যানোমিটার, তখন প্রতিফলনে গঠনমূলক ব্যতিচার ঘটে। ফিল্মের পুরুত্ব কত? আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে যে এই একটা ফিল্ম, তার এই পাশে কি গ্লাস আর এই পাশে হচ্ছে বায়ু। আচ্ছা, এই পাশে গ্লাস আর এই পাশে হচ্ছে বায়ু। এই একটা ফিল্ম দেওয়া আছে, এই আকৃতির একটা ফিল্ম দেওয়া আছে। বলা আছে যে ফিল্মের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.25, আর এটা হচ্ছে 1.25, আর গ্লাসের হচ্ছে 1.5 প্রতিসরাঙ্ক। আর কি আছে? যখন ল্যামডা আপাতিত আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার হয় তখন আমি ধ্বংসাত্মক ব্যতিচার পাই, এবং যদি 700 ন্যানোমিটার হয় তখন আমি গঠনমূলক ব্যতিচার পাই। আচ্ছা, এখন এটা সলভ করি। কোশ্চেনটা আশা করি বোঝা গেছে। এই একটা ফিল্ম ছিল আমাদের, একটা ফিল্ম ছিল, এবং তার পাশে আর একটা ছিল কি গ্লাস ছিল। এই ফিল্মের প্রতিসরাঙ্ক ছিল আমাদের 1.25, আর গ্লাসের প্রতিসরাঙ্ক ছিল 1.5। এটা হচ্ছে বায়ু, যার প্রতিসরাঙ্ক হয়েছে 1। আচ্ছা, এখন প্রথমে আমি একটা ডায়াগ্রাম আঁকি, রে ডায়াগ্রাম, আলোকরশ্মি কীভাবে এখানে যায় বা আসে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আলোকরশ্মি প্রথম এখানে আপাতিত হয়, আপাতিত হওয়ার পরে একটা আলোকরশ্মি পিছনে ব্যাক করে। হ্যাঁ, ব্যাক করার ফলে এইখানে আসার পরে ফিল্ম, এটা হচ্ছে ফিল্ম, হচ্ছে এটা ফিল্ম, আর এটা হচ্ছে আমাদের কাঁচ মাধ্যম, কাঁচ মিডিয়াম। আচ্ছা, এখন এখান থেকে কি হইতেছে? আলোকরশ্মি এবার কিছু পরিমাণ প্রতিসরিত হয়েছে। প্রতিসরিত হওয়ার পরে আবার কিছু পরিমাণ পিছনে ব্যাক করছে, এই পয়েন্টে আসার পরে প্রতিফলিত হওয়ার পরে, এবং কিছু পরিমাণ এই মাধ্যমে চলে গেছে। এই মাধ্যমটা আমরা কনসিডার করব না, কারণ আমরা ফিল্ম নিয়ে অ্যানালাইসিস করব। আচ্ছা, এখন এখান থেকে আবার কিছু পরিমাণ এদিকে গেছে, কিছু পরিমাণ এই দিকে গেছে। আচ্ছা, এখন আমাদের গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য দেখতে হবে, এইটা এবং এইটা। এটা যদি আমাদের R1 রশ্মি হয়, এটা হচ্ছে রে 2, R2 রশ্মি হয়। আচ্ছা, এখন এই দুইটা থেকে আমরা পথ পার্থক্য নির্ণয় করব। আচ্ছা, R1 কি? এটা কি ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন, এটা আরো ঘন। এটা না 1.25 এর থেকে 1.5 বড়। আচ্ছা, এখন হালকা থেকে যখন ঘন মাধ্যমে আপাতিত হয়েছে তখন এই যে প্রতিফলিত রশ্মিটা R1 এর জন্য অতিক্রান্ত দূরত্ব কত হয়ে গেছে? λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছে। এটা আমরা বলতে পারি। জাস্ট আপাতনের জন্য, এমনিতে সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, এখান থেকে জাস্ট আপাতিত হয়ে আবার প্রতিফলনের জন্য সে কি λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছে অলরেডি, জাস্ট প্রতিফলনের জন্য। এমনি বাস্তবের ক্ষেত্রে সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, জাস্ট প্রতিফলনের জন্য সে λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছে, এই R1 রশ্মিটা। এখন R2 রশ্মি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? R2 রশ্মি কোনটা? এখান থেকে এইটা হচ্ছে R2 রশ্মি, এই কালো অংশটুকু R2 রশ্মি, মানে ফিল্মের ভিতরে। এখন R2 রশ্মি এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ফিল্মের দৈর্ঘ্য যদি L হয়, আমরা ফিল্মের দৈর্ঘ্য L বের করবো আমরা, তাহলে L ইন্টু কি 1.25 না? L ইন্টু 1.25 হচ্ছে কি এখান থেকে এখানে আসতে। এখন এটা কি ঘন, আর এটা হচ্ছে আরো ঘন, মানে এই দুইটা যখন আমরা কম্পেয়ার করব, এই মাধ্যমটা যখন আমরা কম্পেয়ার করব, এটা হচ্ছে হালকা, এটা ঘন, এই দুইটা যখন কল্পনা করব, এইটার সাপেক্ষে এটা হালকা, তখন আবার কি হবে? এখান থেকে আলোকরশ্মি আপাতিত হওয়ার ফলে যখন আবার জাস্ট প্রতিফলিত হয়েছে তখন কি λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছে না? কারণ এটা কি ফিক্সড ইন্ড হিসাবে কাজ করছে। তার মানে জাস্ট এখানে আপাতিত হয়ে প্রতিফলিত হওয়ার জন্য
অলরেডি λ/2 দূরত্ব সে অতিক্রম করছে, রশ্মি 2। আবার প্রতিফলনের পরে আবার এইটুকু দূরত্ব অতিক্রম করছে। এইটুকু দূরত্ব কত? এল ইন্টু কত? 1.25। পরে এখান থেকে কি এটা কি ঘন থেকে হালকা হলে কি প্রতিসরণের জন্য তার কোনো পথ পার্থক্য নাই। আচ্ছা, তাইলে এখান থেকে কত আসে? এল ইন্টু 1.25 ইন্টু 2, 1.25 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 2.5 এল প্লাস λ/2। আচ্ছা, এটা হচ্ছে রশ্মি 1, এটা হচ্ছে রশ্মি 2। এখন ডেল এক্স কত হয়? ডেল এক্স নির্ণয় করি। ডেল এক্স কত হয়? এক্স রশ্মি 2 মাইনাস এক্স রশ্মি 1। তখন অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2.5L প্লাস λ/2 মাইনাস λ/2 প্লাস λ/2 মাইনাস λ/2 ক্যান্সেল, 2.5L হয় আমাদের কি? 2.5L হয় কি আমাদের পথ পার্থক্য। আচ্ছা, এখন কোশ্চেনে বলা ছিল আমাদের যখন ল্যামডা ইকুয়াল 600 ন্যানোমিটার তখন ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে। আচ্ছা, ডেল এক্স ইকুয়াল আমরা কি পাই? ডেল এক্স ইকুয়াল ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে প্রথম কেজে ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হয়? ডেল এক্স ইকুয়াল হচ্ছে 2n মাইনাস 1 λ/2 ইকুয়াল হচ্ছে 2.5L। আচ্ছা, এখন এখানে প্রথমে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই যখন 600 ন্যানোমিটার, যখন এল এর মান 600 ন্যানোমিটার। আচ্ছা, এখন এন এর সর্বনিম্ন মান কত হবে? এন এর মান যদি আমি 0 বসাই তখন কি হয়? এল এর মান নেগেটিভ হয়, মাইনাস λ/2। তাহলে এন এর মান 0 বসাইতে পারবো না। 1 বসালে কত হয়? 2 অক্ষে 2, 2 1 2 মাইনাস 1 মানে 1। তাহলে এন এর মান শুরু হবে কত? 1 থেকে শুরু হবে। এল পজিটিভ পাইতে হলে দেখি 0 বসালে তো এটা নেগেটিভ আসে, পজিটিভ শুরু হবে কি 1 থেকে না? 2 1 মাইনাস 1 মানে এন 1 থেকে শুরু হবে। আচ্ছা, এল ইকুয়াল আমরা কত পাইতেছি? এল ইকুয়াল পাইতেছি 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইড বাই 2 ইন্টু 2.5 মানে হচ্ছে 5। আচ্ছা, এন এর মান যখন 1 তখন এল এর মান কত পাবো? ল্যামডা 600 ন্যানোমিটার। এন এর মান যখন 1, ল্যামডা হচ্ছে 600 ডিভাইড বাই 5 তাহলে হচ্ছে 120। এল এর মান হচ্ছে আমাদের 120 ন্যানোমিটার। 1 থেকে শুরু, তখন এন এর মান 2 বসাই দেব। 2 বসালে কত হয়? 2 2 4 মাইনাস 1 3, তখন পাই 360। আচ্ছা, যখন এন এর মান আমরা 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাই, 3 বসালে কত পাই? 3 2 6 মাইনাস 1 5, তখন আমরা পাবো 600 ন্যানোমিটার। তখন আমরা পাবো 600 ন্যানোমিটার। যখন আমরা বসাবো আরও এক বাড়াবো তখন আমরা এখানে পাবো 5 এর জায়গায় 7, 840 ন্যানোমিটার। আচ্ছা, আমরা কিছু পরিমাণ মান এখানে নিয়ে রাখি যে এল এর যেগুলো মান হইতে পারে, এল এর যেসব মান হইতে পারে আমরা ওইসব মানগুলো নিয়ে রাখলাম জাস্ট। আচ্ছা, এখন সেকেন্ড কন্ডিশন আমাদের বলছে যে ল্যামডা যখন 700 ন্যানোমিটার তখন প্রতিফলনে গঠনমূলক ব্যতিচার ঘটে। আচ্ছা, ল্যামডা যখন 700 ন্যানোমিটার তখন গঠনমূলক ব্যতিচার ঘটে। আচ্ছা, সেকেন্ড কেজে ফর সিআই তখন ল্যামডা কত? ডেল এক্স ইকুয়াল হচ্ছে 2n λ/2, 2 2 ক্যান্সেল। ডেল এক্স কত? এখানে ডেল এক্স হচ্ছে আমাদের 2.5L, ডেল এক্স হচ্ছে 2.5L। 2.5L ইকুয়াল টু হয়েছে আমাদের কত? n ল্যামডা। আচ্ছা, এখান থেকে এল এর মান কত পাই? এল হচ্ছে আমাদের n λ/2 2.5। আচ্ছা, এন এর মান যখন আমরা 0 বসাবো এল এর মান 0, এন এর মান যখন -1 বসাবো তখন এল এর মান নেগেটিভ হয়। তাহলে -1 হতে পারবে না, 0 থেকে শুরু হবে, মানে জাস্ট নেগেটিভ এড়ানো শুরু করবে কি 0 থেকে শুরু করবে না? তাহলে এন এর মান শুরু হবে 0 থেকে। আচ্ছা, তাহলে এল এর সম্ভাব্য মানগুলো কি হবে এক্ষেত্রে ল্যামডা কিন্তু 700 ন্যানোমিটার, সেকেন্ড ক্ষেত্রে ল্যামডা হয়েছে 700 ন্যানোমিটার। আচ্ছা, এন এর মান 0 বসালে কি হয়? এল এর মান 0 হবে। এন এর মান যদি আমরা 1 বসাই তাহলে কত হয়? 700 ডিভাইড বাই 2.5, তখন 280 ন্যানোমিটার হয়। আচ্ছা, যখন এন এর মান আমরা 2 বসাবো তখন হয় 560 ন্যানোমিটার। আশা করি এই দেখা যাচ্ছে। এন এর মান যখন আমরা 3 বসাবো
তখন এখানে 2 এর জায়গায় 3 বসাই দেই, তখন আমাদের 840 ন্যানোমিটার। আচ্ছা, আর আমাদের নেওয়ার দরকার নেই, আমরা মনে হয় আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, এখন এই দুইটা কন্ডিশন ফিল আপ করছে এল এর মান কত এর জন্য? এই যে দুইটা কন্ডিশন, ল্যামডা ইকুয়াল টু 600 ন্যানোমিটারের জন্য আমি ধ্বংসাত্মক ব্যতিচার পাবো, ল্যামডা ইকুয়াল টু 700 ন্যানোমিটারের জন্য আমি কি পাবো? গঠনমূলক ব্যতিচার পাবো। এখন এই দুইটা কন্ডিশন ফিল আপ করছে যখন এল এর মান 840 ন্যানোমিটার, এল এর মান যখন 840 ন্যানোমিটার, তাহলে আমাদের অ্যান্সার কত? এই কন্ডিশনে এল ইকুয়াল টু হচ্ছে 840 ন্যানোমিটার। এল ইকুয়াল টু যখন 840 ন্যানোমিটার, তখন আমাদের দুইটা কন্ডিশনই পূরণ করে, তাহলে এইটার অ্যান্সার হয়েছে 840 ন্যানোমিটার। আচ্ছা, আমরা আরও একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হয়েছে যে এইখানে একটা মিডিয়াম যার প্রতিসরণাঙ্ক হয়েছে 1.4, এই মিডিয়ামে প্রতিসরণাঙ্ক হয়েছে 1.4, পরে একটা ফিল্মের প্রতিসরণাঙ্ক হয়েছে 1.46, পরে N3 আরেকটা মিডিয়াম যার প্রতিসরণাঙ্ক হয়েছে 1.75। আচ্ছা, এখন ফিল্মের পুরুত্ব দেওয়া আছে এক্ষেত্রে 240 ন্যানোমিটার। এখন ফর সিএ মানে হচ্ছে গঠনমূলক ব্যতিচারের জন্য ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কত, এটা নির্ণয় করতে বলছে। মানে সর্বোচ্চ কত ল্যামডা এর জন্য, মানে এখানে সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য আমার গঠনমূলক ব্যতিচার পাবো, এবং দ্বিতীয় সর্বোচ্চ ল্যামডা কত, সেকেন্ড মানে দ্বিতীয় সর্বোচ্চ ল্যামডা কত ফর সিআই মানে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের জন্য বা গঠনমূলক ব্যতিচারের জন্য। আচ্ছা, এখন এই আলোকরশ্মিগুলো আমরা অ্যানালাইসিস করা শুরু করি। R1 হয়েছে এইটা, R2 হয়েছে এইটা। আচ্ছা, এক্স R1 প্রথমে সবাই একবার ট্রাই করবো আশা করি। আচ্ছা, R1 এর জন্য তার অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, R1 এবং R2 ডিভাইড হয়েছে কোন পয়েন্টে যাওয়ার পরে? এই পয়েন্টে যাওয়ার পরে কি এখান থেকে আলোকরশ্মি আপতিত হয়েছে, আপতিত হওয়ার পরে এই পয়েন্টে যখন আসছে তখন এইদিকে R1 গেছে আর R2 গেছে এইদিকে। আচ্ছা, এই পয়েন্ট থেকে ডিভাইড হওয়া শুরু করছে, যখন এই পয়েন্ট থেকে ডিভাইড হওয়া শুরু করছে আমরা এখান থেকে আমরা কাউন্ট শুরু করি, অতিক্রান্ত দূরত্ব কাউন্ট শুরু করি। আচ্ছা, এই পয়েন্টে R1 কি, এখানে কি N2 কত 1.46 আর N3 হয়েছে 1.75। এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন। এটা হালকা কারণ 1.46 লেস দ্যান, তাহলে এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন। মানে এই দুইটা মিডিয়াম যদি আমরা কল্পনা করি, তাহলে এটা কি R1 কি প্রতিসরণের ফলে পাইছি, রিফ্রেক্টিভ এর জন্য পাইছি, রিফ্র্যাক্টেড হয়েছে। আচ্ছা, এখানে প্রতিসরণের জন্য পাইছি যেহেতু, এজন্য R1 কর্তৃক কোনো দূরত্ব সে অতিক্রম করে নাই। কারণ কি, প্রতিসরণের জন্য যে মিডিয়াম থেকে যে মিডিয়ামে যাক না কেন তার দশা পার্থক্য বা পথ পার্থক্যের কোনো পরিবর্তন ঘটে না, পথ পার্থক্য ঘটে না। তাইলে আমরা কি বলবো? পথের কোনো পরিবর্তন ঘটে না মানে পথ পার্থক্য ঘটে না। তাহলে আমরা বলতে পারি যে এখানে R1 হচ্ছে আমাদের 0, এক্স R1 0। পথ পার্থক্য যখন ঘটে না তাহলে অতিক্রান্ত দূরত্ব 0, যেহেতু এটা প্রতিসরণের জন্য পাইছি। আচ্ছা, এখন R2 এর জন্য বের করব। R2 এর জন্য দেখি, এখানে যে প্রথমে 0, এখানে তার অতিক্রান্ত দূরত্ব 0, কারণ এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করি। ধরি R2 কি হয়েছে, এখান থেকে এই পজিশনে গেল, এখান থেকে এই পজিশনে তার অতিক্রান্ত দূরত্ব কত, এল কত 240 ন্যানোমিটার। 240 ন্যানোমিটার ইন্টু 240 ন্যানোমিটার ইন্টু কী হবে, এই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কত, N2 মানে 1.46। আচ্ছা, যখন আবার এই মিডিয়ামে ব্যাক করলো মানে প্রতিফলিত হয়েছে, N2 কত 1.46 আর N3 হয়েছে কত, N1 হয়েছে 1.4। মানে এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন না এটার তুলনায়। এই দুইটা তখন কল্পনা করব, এটা হচ্ছে 1.46 আর এটা হচ্ছে 1.4, তাহলে এটা একটু হালকা। তার মানে যখন হালকা মাধ্যমে প্রতিফলন হয়েছে, প্রতিফলনের জন্য তার কোনো অতিক্রান্ত দূরত্ব নাই। আচ্ছা, তাহলে বাদ। আবার এই রশ্মিটা এখান থেকে এইটুকু দূরত্ব গেছে, এইটুকু দূরত্ব গেছে, কতটুকু হবে, L ইন্টু 1.46 L ইন্টু মিউ। আচ্ছা, এখন এটা কত হয়, এটা আমাদের কত হইতেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বাদ রেখে গেছি R2 এর ক্ষেত্রে। আচ্ছা, যখন R2 রশ্মি 2 কল্পনা করি, রশ্মি 2 কী হয়েছিল, এখান থেকে ডিভাইড হওয়া শুরু করছে, তাহলে এখান থেকে ডিভাইড হয়ে এই পজিশনে গেছে, পরে এখানে গেছে, এটা হচ্ছে 2 নং রশ্মি। আচ্ছা, 2 নং রশ্মি যখন এখান থেকে কি আপতিত হয়েছে, আপতিত হওয়ার পরে আবার পিছনে ব্যাক করছে মানে প্রতিফলিত হয়েছে। এই প্রতিফলনের জন্য তার কি কোনো অতিক্রান্ত দূরত্ব হয়েছে? অবশ্যই হয়েছে। N2 কত,
N2 হচ্ছে 1.46 আর এটা N3 হচ্ছে 1.75, তাহলে এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন। তাহলে হালকা থেকে ঘনের জন্য এখানে প্রতিফলনের জন্য তার λ/2 দূরত্ব অতিক্রম করে ফেলছে, তাহলে এই λ/2 তার আগে যোগ হওয়া উচিত ছিল, λ/2। আচ্ছা, এবার মূলত আমরা মনে হয় বুঝতে পারছি যে কি হয়েছে, R2 রশ্মিটা এখান থেকে R1 এবং R2 এখান থেকে ডিভাইড হওয়া শুরু করছে, তাহলে এখান থেকে কাউন্ট শুরু করি। আচ্ছা, R1 রশ্মি যেহেতু প্রতিসরণ হয়েছে তার কোনো অতিক্রান্ত দূরত্ব নাই। আচ্ছা, R2 রশ্মি এখান থেকে আপতিত হওয়ার পর যে প্রতিফলিত হয়েছে, হালকা থেকে ঘন মাধ্যমে প্রতিফলিত হয়েছে, এজন্য কি হয়েছে, তার λ/2 দূরত্ব অতিক্রম করছে, পরে এই পজিশনে আসছে এইটুকুর জন্য কত, 240 ইন্টু L ইন্টু মিউ। এখানে আবার কি, এটা ঘন এটা হালকা, ঘন থেকে হালকা প্রতিফলনের জন্য তার কোনো অতিক্রান্ত দূরত্ব নাই, তাহলে এখানে আমরা λ/2 লিখতেছি না। পরে এখান থেকে আবার এই পর্যন্ত যাওয়ার জন্য কি হবে, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য 240 ইন্টু মিউ। আবার এখান থেকে হালকা এবং ঘন যাই হোক না কেন, এটা প্রতিসরিত রশ্মির জন্য এখানে কোনো পথ পার্থক্য নাই, এজন্য অতিক্রান্ত দূরত্ব নাই। জাস্ট অতিক্রান্ত দূরত্ব হয়েছে কি, এই মিডিয়ামে তার আপতনের জন্য λ/2, এখান থেকে এইটুকু যাওয়ার জন্য এল মিউ, এখান থেকে এইটুকু যাওয়ার জন্য এল মিউ। আর যে এখানে প্রতিফলন এখানে প্রতিসরণ, এর জন্য কিছু হয় নাই, কারণ এটা নিয়ে আমি একটু আগে আলোচনা করছি। আচ্ছা, এক্ষেত্রে আমরা ∇x কত পাবো, ∇x ইকুয়াল পাবো xr2 মাইনাস xr1, বা এখান থেকে ∇x আমরা পাই মূলত তাইলে 240 ইন্টু 1.46 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 700.8 প্লাস λ/2। আচ্ছা, এটা কোশ্চেন ছিল কি আমাদের, ফর সিআই মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি হয়, λ/2 এর জোর গুণিতক, মানে ∇x হবে আমাদের n λ, 2n λ/2 না, 2n λ/2, 2 ক্যান্সেল দিলে n λ হয় আমাদের, তাহলে ∇x ইকুয়াল টু কি হয়, n λ হয়। তাহলে এখানে আমরা ∇x এর মান কত পাই, 700.8 প্লাস λ/2 ইকুয়াল টু হচ্ছে n λ। আমাদের চাইছে ল্যামডা এর মান, ল্যামডা ম্যাক্স এর মান, দ্বিতীয় ল্যামডা এর মান। আচ্ছা, এখানে ল্যামডা কত হয়, 700.8 ইকুয়াল টু হচ্ছে n মাইনাস হাফ ইন্টু ল্যামডা। আচ্ছা, এখান থেকে আমরা পাই কি, ল্যামডা ইকুয়াল টু হয়েছে 700.8 ডিভাইডেড বাই n মাইনাস হাফ। তাহলে এখানে কি হয়, 2 লসাগুনি উপরে নিয়ে দিলে কি হয়, 700.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 2n মাইনাস 1। আচ্ছা, এটা আমাদের ল্যামডা এর মান পাই। আচ্ছা, ল্যামডা তো নেগেটিভ হইতে পারবে না, এটা তো আমরা বুঝতে পারতেছি, ল্যামডা নেগেটিভ হইতে পারবে না। তাহলে n এর মান যখন আমরা 0 বসাই দেখি কত হয়, 0 মাইনাস 1, তখন কি ল্যামডা নেগেটিভ হয়ে যায়, সুতরাং n 0 বসাইতে পারবো না। n এর মান যখন 1 বসাই তখন কি হয়, 2 মাইনাস 1 মানে 1, তাহলে পজিটিভ হওয়া শুরু করে, তাহলে n এর মান 1 থেকে শুরু করব আমরা। আচ্ছা, তাহলে ল্যামডা ম্যাক্স কখন পাবো, প্রথম কোশ্চেন হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম পাবো কখন, যখন n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 কখন, 2 মাইনাস 1 মানে 1, 700.8 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের আচ্ছা কত বাই 1401.6 ন্যানোমিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সের মান, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য সর্বোচ্চ কত তরঙ্গদৈর্ঘ্যে আলো রাখবে। আচ্ছা, ল্যামডা 2 মানে দ্বিতীয় সর্বোচ্চ কি হবে, তখন n এর মান 1 বসাই ফেলছি, n এর মান 2 বসাবে, এখন 2 বসালে কত হবে, 2 2 4 মাইনাস 1 নিচে 3, তাহলে ল্যামডা 2 হবে 700.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, n এর মান 2 বসালে নিচে 3 আসে, তখন কত আসে, ভাগ 3 ইকুয়াল টু আসে আমাদের 467.2 ন্যানোমিটার। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ল্যামডা। আচ্ছা, তাহলে আশা করি মূলত আমরা বুঝতে পারছি কিভাবে এগুলো নিয়ে ডিল করতে হয়, পথ পার্থক্য বের করে কিভাবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। আর বুয়েটের কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছি, অ্যান্ড এই 2টা কোশ্চেন আমি এক্সট্রা দিলাম যাতে এই টপিকটা ভালোভাবে আয়ত্তে আনা যায়। আচ্ছা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।